সাজ, এই সাজ কি হলো তোমার? খারাপ লাগছে? গভীর নিদ্রায় আচ্ছন্ন সাজের কর্ণকুহরের হঠাৎই পুরুষালী গম্ভীর কণ্ঠ প্রতিদ্বন্দ্বিত হতেই সে ধরফরিয়ে উঠে বসার চেষ্টা করে, কিন্তু বাধা খায়। হাতের কিছু টান পড়ে। মুহূর্তেই মনে হয় এটা তো তারই রুম, কিন্তু সে এখানে এলো কিভাবে? তার স্পষ্ট মনে আছে সন্ধ্যায় রদ্রিগোকে জোর করে আটকে রেখেছিল নিজের কাছে। তার আর তারপর তবে কি সব কিছুই ভ্রু ছিল? কিন্তু তা কি করে সম্ভব? হঠাৎ হাতে ক্যানুলায় টান লাগতেই তার হুঁশ ফিরে আসে। অমনি হিমাদ্রি দ্রুত এগিয়ে এসে চিহ্নিত কণ্ঠে বলে, কি করছো? লেগে যাবে তো। তারপর ওকে ধরিয়ে বেডে হেডবোর্ড পিলোসের সাথে হেলান দিয়ে আলতো করে বসিয়ে দেয়। সাজের নিঃশ্বাস ঘন ঘন থাকে। আচমকায় ঘুম ভাঙার ফলে সম্মুখে হিমাদ্রি, শায়রিয়া, কিংশুককে দেখে। তারপর একবার চারপাশে ভীত নজরে চোখ বুলিয়ে দেখে ঈশানা, মিতা আন্টি আর শায়রি আম্মুও আছেন। উনি এগিয়ে সেই জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে বলো তো সাজ? এই বয়সে এত দুর্বল কি করে হলে? সাজ কি বলবে ঠিক বুঝতে পারছে না। সন্ধ্যায় ঘটা আবাসা কিছু স্মৃতি ছাড়া এর পরে আর কি হয়েছে ও কিছুই মনে নেই। ধীরে বলে, তেমন কিছুই না আন্টি, একটু দুর্বল লাগছিল। মিতা বেগম সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে অমনি এগিয়ে এসে বললেন, তুমি অজ্ঞান হয়ে গেলে কিভাবে সাজ? তোমার জন্য আমার নতুন ভাড়াটিয়াদের উল্টো কষ্ট করতে হয়েছে। হিমাদ্রি, কিংসুক আর শায়েরি বিষণ্ণ বিরক্ত হয় মহিলার কথায়। সাজ বিস্ময়ক ছলছল নেত্রে জিজ্ঞাসাসুর দৃষ্টিতে তাকিয়ে থাকে ওনার দিকে। বুঝতে পারছে না আসলে সে করেছাটা কি। এর মধ্যে ঈশানা দ্রুত এগিয়ে আসে, হাতে গরম স্যুপের বাটি নিয়ে। কড়া গলায় বলে, সন্ধ্যায় নিশ্চয় কিছু খাওনি, এই জন্য হয়তো দুর্বল হয়ে গেছো। নাও এটা খেয়ে নাও। মিতা বেগম মুখ ভেঙচি কেটে সেখান থেকে চলে যান। কিন্তু শায়রির আম্মু তীক্ষ্ণ দৃষ্টিতে ঘটনা কি বোঝার চেষ্টা করছেন। সাজ বাটির দিকে এক নজর তাকিয়ে যেন ওর কেমন গা শুকিয়ে আসছে, ঠিক যেমনটা সন্ধ্যায় হয়েছিল। শায়রি ওকে চুপ থাকতে দেখে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখে। আমি তো ভাবলাম আম্মুকে নিয়ে যেহেতু বেরিয়েছি একটু ঘুরে আনি। এর মধ্যেই মিতা আন্টি কল করে দ্রুত বাসায় আসতে বলে যে তুমি অসুস্থ, অথচ বাসায় এসে তখনও দেখি তুমি সেন্সলেস। অবশ্য এখানে এসে তো আরও অবাক হলাম। এসআরকে দেখে শুনলাম উনি আমাদের সামনেই অ্যাপার্টমেন্টেই থাকে। ওনারা লিফট থেকে বেরিয়েই তোমার সেন্সলেস অবস্থা দেখে। তখনই মিতা আন্টিকে ফোন করে জানাই। এরপর আন্টির হেল্প নিয়ে আমাদের বাসায় নিয়ে আসেন। তারপর তো স্যারের পরিচিত ডক্টর এসে তোমায় চেক আপ করে উইকনেসের জন্য স্যালাইন দিয়ে গেছেন। সত্যি আজ উনি না থাকলে কি হতো ভাবতেই পারছি না। শ্বাস যেন এখনো এক ঘোরের মধ্যে আছে। সে তো ছিল রদ্রিকের কাছে। তাহলে এই এ এএসআর কে? মাথাটা এখনো ঝিমঝিম করছে। শাহরি আবার কিছু বলতে যাবে, ঠিক তখনই হিমাদ্রি বলে ওঠে, সাজ, তোমায় কি আমি একদম সুস্থ অবস্থায় বিল্ডিংয়ের নিচে নামিয়ে দিয়ে গিয়েছি? কিন্তু তুমি এক মুহূর্তে এত অসুস্থ হয়ে পড়লে কিভাবে? সাজ অমনি মাথা নাম নামতি করে ফেলে। ধীরে স্বরে বলে, কয়েকদিন হলো শরীরটা ভালো লাগছিল না। না, হয়তো সেই কথা শেষ হওয়ার পূর্বেই হিমাদ্রি তার দুই হাত নিজের হাতে নিয়ে খানিকটা অধিকার দেখিয়ে রাগত কণ্ঠে বলে, কয়েকদিন ধরে? তাহলে আমায় অন্তত একবার জানাওনি কেন? ডু ইউ থিঙ্ক
ইনসেলস কামস উইথ অ্যান অ্যাপয়েন্টমেন্ট। মিস্টার হিমাদ্রি মির্জা। ও কি আগে থেকেই জানতো যে অসুস্থ হয়ে পড়বে? সাজের অক্ষিপাল্লা বিস্ময়েও আটকে যায়। রুমের সামনেই পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়িয়ে থাকা রদ্রিকের উপর, যার ধারালো তীক্ষ্ণ দৃষ্টি ওর উপরে নিবদ্ধ। সাজ খেয়াল করেছে রদ্রিকের শার্ট চেঞ্জ করার একটা ব্ল্যাক শার্ট পরা। পাশেই সায়র আর রাহুল দাঁড়িয়ে আছে। ও ভয়ে কেমন গুটিয়ে যায়। এদের সামনে রদ্রিককে দেখে সবাই তাকিয়ে থাকে সেই দিকে, কিন্তু কিংসুক এগিয়ে এসে স্বাভাবিক ভঙ্গিতে বলে, প্লিজ ভিতরে আসুন। এয়া আর আজ আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞ আমার বোনকে হেল্প করার জন্য। চারপাশে কে কী করছে বলছে সেসবের প্রতি রদ্রিকের বিন্দুমাত্র খেয়াল নেই। তার রক্তিম চোখ নিবদ্ধ হয়ে আছে সাজের হাতের দিকে, যা এখনো হিমাদ্রির মুঠোয় বন্দী। তার চোয়াল শক্ত হয়ে ওঠে, সে যেন তেড়ে আসতে যায়। অমনি সায়র তার হাত চেপে ধরে। সাজ সেই দৃষ্টি দেখে শিউরে ওঠে। সন্ধ্যার ঘটনার স্মৃতি হঠাৎই ফিরে আসে। সে দ্রুত নিজের হাত হিমাদ্রির কাছ থেকে ছাড়িয়ে নেয়। মনে পড়ে সন্ধ্যায় আকম্মিত রদ্রিকের সেই কঠোর উচ্চারণের। সাজের অন্তঃস্থল যেন মুহূর্তেই কেঁপে ওঠে। সিগারেটের পোড়া গন্ধের ওর গা গুলিয়ে আসে। ভীষণ ভয় পায় মানুষটার সামনে লজ্জা না পড়তে হয়। দেখা গেল অপমান করতে বিন্দুমাত্র ছাড়বে না, কিন্তু বৈপরীত্য থাকা মানুষকে বুঝতে না দিয়ে নিজের সাহস বজায় রেখে তাচ্ছিল্য কণ্ঠে বলে, বাহ, আজকে আপনার হঠাৎ আমার কথা মনে পড়ল। অথচ আপনি তো এই সম্পর্ক অস্বীকার করেছিলেন, কিন্তু আজ তো নিজের স্বার্থই সব কিছু মিথ্যে বলছেন। রদ্রিক রাগে ওকে এক টানে মুখোমুখি নিয়ে আসে। হিসিয়ে ক্রুদ্ধ কণ্ঠে আওড়ায়, আইএস কিসের স্বার্থ? কয়েকদিন ধরে এই একই কথা কেন বলছিস? আমায় মানুষ বলে মনে হচ্ছে না তোর? আমি যে তোকে কন্টিনিউয়াসলি বোঝানোর চেষ্টা করেছি, কোনো বিন্দুমাত্র বুঝতে চাইছিস না আমায়। শ্বাস প্রচণ্ড ক্ষিপ্ত হয়। রদ্রিকের ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করা করে। মুখে ওড়না চেপে কঠোর স্বরে বলে, কিসের স্বার্থ? আপনি জানেন না আমার সাথে নাটক করে একবার শুধু বাড়ি পর্যন্ত নিতে পারলে ভেবেছেন অমনি আপনার কাজ হাসিল হয়ে যাবে, তাই তো? আমি আপনাকে একটুও বিশ্বাস করি না রদ্রিক চৌধুরী। আমাদের উপরে কোনো অধিকার দেখাতে আসবেন না, বলে দিলাম। রদ্রিক দ্রুত সাজের ভুল ভাঙানোর জন্য ওকে জড়িয়ে ধরার চেষ্টা করে। আহত কণ্ঠে বলে, তুই ভুল বুঝিস না আমায়। শুধুমাত্র একবার আমায় ট্রাস্ট করে দেখ। কথা দিচ্ছি কখনো ঠকবি না, প্লিজ বিলিভ মি। ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোন। অনেক কিছু বলার আছে তোকে। সাজ সাজের আর সহ্য হলো না কথাগুলো। আসলে ওর আর কিছুই বিশ্বাস করতে পারছে না। যেখানে রদ্রিকের মা এতটা ডেঞ্জারাস, সেখানে তার ছেলেও একই রকম হবে ওর মনে হয়। এর মুহূর্তে টেনশনে যেমন মাথা ঘুরছে, কেমন গা গুলিয়ে আসছে। যদি কেউ দেখে ভুল বোঝে ওর ধারণা এই মানুষটা তো তখনও আবার সব কিছুই অস্বীকার করবে সেই ভয়ে। অস্বস্তি আর লজ্জায় ওর নিঃশ্বাস ঘন হয়ে আসতে থাকে। চতুর্দিক কেমন যেন অন্ধকার হয়ে আসে। হঠাৎ পড়ে যেতে গেলেই নিভু নিভু চোখে দেখতে পায় রদ্রিকের ওকে আগলে ধরে কিছু বলছে। শায়েরি কথা। সাজ হঠাৎ নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। ফিসফিস কণ্ঠে শুনতে পায়, সাজ, তোমার তোমায় যার কথা বললাম
ইনি মানে আমাদের অফিসে সেই স্যার, উনি আজ তোমায় হেল্প করেছে। শায়রুর আম্মু তৎক্ষণাৎ মেয়ের মুখে রদ্রিকের পরিচয় শুনে দ্রুত ওদের বসতে বলে কিচেনে চলে যায়। সাজ কেমন অস্থির হয়ে যায়, মনে মনে ভাবে তার মানেই উনি এদের সবার পরিচিত। এরা আবার সত্যিটা জেনে যাবে না তো। এবার নিজের উপরেই চরম রাগ হচ্ছে, ভীষণ কান্না পেল তার। কি দরকার ছিল হঠাৎ অসুস্থ হয়ে পড়ার? আজ যার জন্য এত প্রবলেম ফেস ফেস করতে হচ্ছে শেষ পর্যন্ত কিনা ঠিক সেই মানুষটাই তার হেল্পই তাকে নিতে হলো। সাজের এই অস্বস্তিরতা হিমাদ্রি লক্ষ্য করে উদ্বিগ্ন স্বরে বলে, তোমার কি খুব বেশি খারাপ লাগছে সাজ? এত অস্বস্তি হচ্ছে কেন? সাজ মাথা নেড়ে না বোঝায়। হিমাদ্রি উঠে রদ্রিকের কাছে এগিয়ে যায়, টান টান হয়ে দাঁড়ায়, স্বাভাবিকভাবে বলে, অ্যাকচুয়ালি আমাদের না জানানোর ফলে আজ ওর এই অবস্থা। অজান্তেই আপনাদেরও কষ্ট হলো, বাট থ্যাঙ্কস অ্যালট। আপনি আপনজন না হয়েও ওর জন্য আজ অনেকটাই করেছেন। বাট আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড টু সি ইউ হিয়ার অ্যাট দ্যাট টাইম। ভাবতেই পারিনি এ- এখান রেস্ট নিয়েছেন। সায়র আর রাহুল বিরক্ত হয় হিমাদ্রি এই বাড়াবাড়ি দেখে। রদ্রিকের আর সহ্য হচ্ছে না নিজের বউ বাচ্চার উপরে অন্যের এই অধিকার বোধ দেখে। সে এবার ওর দিকে তাকিয়ে থাকে কিংক্ষণ, এরপর স্পষ্ট গম্ভীর কণ্ঠে বলে, মিটু, আই ডিডন্ট রিয়েলাইজ ইউ লিভ হিয়ার। বাট ও আপন কি হয়? হিমাদ্রি তৎক্ষণাৎ কিছু বলতে গেলেই কিংশুককে ইশারায় চুপ করিয়ে দেয়। ওদেরকে চুপ থাকতে দেখে রাহুল স্থির হেসে বলে, আরে কিংশুক তো সেই দিন বলল শ্বাস ওদের ছোট বোন হয়, বোনের জন্য ভাই এমন চিন্তা তো করবেই, ইটস নর্মাল। রদ্রিক কিছু মনে করার ভঙ্গিময় লালটে এক আঙুল দিয়ে ঘষে বলে, ও মাই মিস্টেক, মনে পড়েছে, ও তো আপনার ছোট বোন হয়। এখন আপনার কনসার্ন বুঝতে পারছি। সায়র ভীষণ সিরিয়াস হয়ে বলে, তোমাদের বোন তো আমার আর রাহুলেরও বোন, বোনের মতোই, তাই দেখতে এলাম ওর সেলস ফিরেছে কিনা। এতক্ষণে হিমাদ্রি স্থির হেসে বলে, মিস্টার চৌধুরী, সবসময় সম্পর্কের নাম হওয়াটা কি জরুরি? জাস্ট ওয়েল ইউস ইউসাওয়াল হওয়ায় যায়, তাই না? রদ্রিকের চেয়ার সোয়াল শক্ত হয়ে আসে বিপরীত পক্ষ থেকে কৌশলীর জবাব পেয়ে। এদিকে সাজ রদ্রিকের দিকে তাকিয়ে সবটাই শুনে নেয়। বুঝতে পারছে লোকটা জেনে শুনে এদের অপমান করতে চাইছে, আর ভেতরে তাচ্ছিল্য হেসে ওঠে। সবার সাথে এমন বিহেভ করছে যেন ওনার মতো দায়িত্বশীল ব্যক্তি আর দুটো নেই, অথচ উনি সব থেকে বড় দায়িত্বটা থেকেই মুক্তি পেতে চেয়েছে। কাওয়ার্ড। ওর রাগ যেন আরও বেড়ে যায় নিজের এই পরিস্থিতির জন্য সম্মুখে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে। তাই আর কিছু না ভেবেই অপরিচিতদের মতো করে স্পষ্ট কণ্ঠে বলে, আপনাকে ধন্যবাদ স্যার, না চিনে আমায় হেল্প করার জন্য। নইলে এভাবে স্বার্থ ছাড়াই কেউ তো হেল্প করে না। অনেক তো রাত হলো, এবার আপনারা যেতে পারেন। সাজের কাট কথায় ঈশানা আর শায়রি বেশ ভড়কে যায়। হিমাদ্রি ভীষণ স্বাভাবিক থাকে, কিন্তু কিংশুক নিজেও বিব্রত বোধ করে। স্বাভাবিকভাবে ভাবে বলে, মিস্টার চৌধুরী, চলুন না লিভিং রুমে গিয়ে বসবেন। কিন্তু রদ্রিকের বুকটা হঠাৎ ভারী হয়ে আসে, আহত দৃষ্টিতে তাকিয়ে থাকে সাজের দিকে। অথচ সে এই মুহূর্তে চায় না পরিস্থিতিটি বিগড়ে যাক, আর সাজ অকারণে তাকে আর ভুল বুঝুক।
নইলে এই মুহূর্তে সে সবার সামনে সব কিছু বলার মতো ক্ষমতা রাখে। তাই কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে যাবে অমনি দাঁড়িয়ে পড়ে। শুনতে পায় হিমাদ্রির যত্নভরা কণ্ঠ। সাত, চুপচাপ স্যুপটা খেও, তারপর রেস্ট করবে। নো এক্সকিউজ। রদ্রিক এক পলক আহত দৃষ্টিতে পিছনে তাকিয়ে দেখে সাজের মুখের সামনে স্পুন বাড়িয়ে হিমাদ্রির কথাগুলো বলছে। রদ্রিকের বক্ষপটে যেন কেউ ভীষণ যত্ন করে ধারালো ছুরি দিয়ে আঘাত করছে প্রতিনিয়ত। ভিতরে যেন কেউ চিৎকার করে বলছে, এই যত্নগুলো তো আমার করার কথা, তাহলে সেই জায়গাটায় এত সহজে অন্য কেউ কিভাবে পেতে পারে। সে আর সহ্য করতে না পেরে চুপচাপ সেই জায়গায় প্রস্থান করে। সায়র আর রাহুলও ওর পিছনে বেরিয়ে পড়ে। এদিকে সাজ হিমাদ্রি হাত থেকে সব কিছুই নিজের হাতে নিয়ে খুব ঠান্ডা গলায় বলে, ভাইয়া আমি নিজের হাতে খেতে পারবো, অযথা টেনশনের কিছু নেই, আপু আছে তো। আপনারা এখন যান, রাত হয়েছে। হিমাদ্রিও চুপচাপ কথাগুলো শুনে কিছু না বলেই সাবধানে থাকতে বলে বেরিয়ে যায় রুম থেকে। অন্যদিকে চৌধুরী বাড়িতে মীরা চৌধুরীর বড় যাকে বলে হিরণ আজ রাতে এখানেই থাকবে আপা, তোমার যা জানা জেনে নিও নাও। হঠাৎ কিছু মনে পড়তেই জিজ্ঞাসা করে, আচ্ছা আপা, যদি সাজ কোনোদিন বাচ্চার সমেত ফিরে আসে তখন তুমি কি করবে? কিছুতেই মেনে নেব না। ওই মেয়েকে, ছোট, একবার শুধু মেয়েকে হাতের কাছে পাই, তারপর ওর কি ব্যবস্থা করব দেখে নিস। মীরা চৌধুরী প্রশ্ন শুনে কথাগুলো দাঁতে দাঁত চেপে বলেছিলেন। রেহনুমা চৌধুরী এরই মধ্যে পাশে দাঁড়িয়ে থাকা হিরণ শয়তানির হাসি দিয়ে বলে ওঠে, চিন্তা করো না আন্টি, মেয়েটা একটা ক্লু পেয়েছি। আমার লোকজন তো আর কম নেই, ঠিক জায়গাটাও পেয়ে যাব। এলসে একটু এগিয়ে এসে নিচু গলায় বলে, যাওয়ার আগে লাস্ট দিন ওকে স্টেশনে দেখা গেছে, সাথে কেউ তো ছিল। এত দূর পর্যন্ত যখন খবর পেয়েছি তখন ঠিক কোন শহরে ও গেছে সেটাও বের করে ফেলবো, আর তারপর যা করার তাই করব। রেহমুনা চৌধুরী চোখে তখন ঘৃণা আর ক্রোধ মিশিয়ে দাঁতে দাঁত চেপে বলেন, ওই চরিত্রহীন মেয়েটাকে তাড়াতাড়ি খুঁজে বের কর হিরণ। ওর পেটটাকে যেন যে করেই হোক শেষ করতে হবে, তারপর তুই যা চাইবি আমি তাই দেব। হিরণ ঠোঁট বাঁকিয়ে রহস্যময় এক হাসি দিয়ে বলে, আমার যা নেওয়ার আমি নিজেই নিয়ে নেব আন্টি, সেটা নিয়ে তুমি চিন্তা করো না। তবে মেয়েটা ভীষণ চালাক মনে হয়। এর মাঝেই পাশে বসে থাকা মীরা চৌধুরী হঠাৎ বিদ্রূপ করে বলে ওঠে, কিন্তু আপা, আমি একটা কথা ভাবছি, তোমার ছেলে আবার ওই মেয়েকে খুঁজে পায়নি তো? দেখা গেল কোনো একদিন হঠাৎ বউ বাচ্চার সামনে ফিরে এলো, তোমার ভাইয়ের রাজত্ব আর রাজকন্যা তো দুটোই হাতছাড়া হয়ে যাবে, তখন কি করবে তুমি? কথাটা শুনে রেহমুয়া চৌধুরী যেন আটকে ওঠেন। এমনভাবে বলিস না ছোট, ভাইজান শুনলে আমার ছেলেকে জ্যান্ত কবর দেবে। এমনিতেই ওরা বাপ মেয়ে ক্ষিপ্ত হয়ে আছে, তার মধ্যে আবার আপনারা এখানে আছেন দেখেছি সারাক্ষণ সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদে রয়েছে, তার মধ্যে আবার কথা শোনাতে ছাড়ছেন না। মীরা চৌধুরী এবার জায়ের দিকে তাকিয়ে উপহাসের সুরে বলেন, এমন করে বলছো আপা যেন রদ্রিকের ছেলে সন্তান হলে তুমি সত্যি তাকে অস্বীকার করবে। হ্যাঁ মানছি, সাজকে তুমি কখনোই মেনে নাও না, এটা আমি জানি, কিন্তু ভেবে দেখো যদি সত্যি ছেলের সন্তান হয় তখন কি করবে আপা? পারবে তো তাকে অস্বীকার করতে? কারণ
সত্যি তো সত্যিটা তো তুমি জানোই। কথাগুলো শুনে রেহমা চৌধুরীর বুকটা হঠাৎ কেমন যেন কেঁপে ওঠে। মুহূর্তের জন্য তিনি নিশ্চুপ হয়ে যান। সহজেই কিছু বলতে পারেন না। এই কাজটি এই একটি বিষয় নিয়ে তিনি নিজেও গভীর দ্বিধানিয়ন্ত্রে ভুগছে। চোখ মুখ কঠোর করে মনে মনে বলেন, আমার রদ্দিকের যদি সত্যি ছেলে সন্তান হয় তাহলে সে শুধুমাত্র আমার ছেলের পরিচয়ই বড় হবে। আর এই সব কিছুই তারই হবে। কিন্তু ওই মেয়েটার কোনো অস্তিত্ব আমি রাখতে দেব না ওদের দুজনের জীবনে। অথচ একই সময়ে চৌধুরী বাড়ির উপরতলায় বড় একটা রুমে এই রাতের অবহের সব কয়েকজন ভাই বোন একত্রে হয়েছে। পরিবেশটা অদ্ভুত রকমের ভারী হলেও তার মাঝেই কাজিনদের ফিসফাস, চাপা উত্তেজনা আর অবিশ্বাস মিলে আছে। রদ্দিকের ফুপু তাদের ছেলে মেয়ে নিয়ে এসেছিল ওর বিয়ের উপলক্ষ। কিন্তু বিয়ে তো আর হয়নি, তবুও ওনারা এখানে কিছুদিন থাকবে। রোদসি, রাইসা, রুহানি আর তাদের বড় ফুপু, যমজ ছেলে মেয়ে আয়শা ও আয়াত, সাথে ছোট ফুপির ছেলে আহাত। আহান সবাই যেন যেখানে পারে বসে আছে। প্রায় সবাই সমবয়সী হওয়ায় কথাবার্তাও বেশ খোলামেলা। তাদের আলোচনায় আজকে কেন্দ্রবিন্দু একটাই, রদ্রিক আর সাজ। আয়াত ভ্রু কুঁচকে বলে, আমি এখনো বিশ্বাস করতে পারছি না সাজ মা হতে চলেছে। এই বয়সে, তাও আবার রদ্রিকের রদ্রিক ব্রোয়ের। ভাবতে পারছো আমাদের সবার প্রমোশন হয়ে যাচ্ছে। আয়াস মাথা নেড়ে বলে, আরে বড় কথা হলো দুজনেই গায়েব। এটা কি নর্মাল কিছু নাকি? আহান সোফার পেছনে হেলান দিয়ে বলে, ভাবলেশহীন বলে, আমার তো মনে হয় ওরা একসাথেই আছে। ভাইয়া নিশ্চয় সাজকে খুঁজে পেয়েছে। আয়াত সঙ্গে সঙ্গে বলে ওঠে, কিন্তু যদি না পায় তাহলে? এতদিনেও কোনো খবর নেই কেন? মামা তো নাকি সব জায়গাগুলোতেই খোঁজ নিচ্ছে। রোদশিত গম্ভীর নিঃশ্বাস ফেলে। এদের সবার কথা বেশ বিরক্ত। কই এরা আগে তো কোনো দিন সাজকে নিয়ে এত মাথা ঘামায়নি, তাহলে হঠাৎ কেন মেয়েটাকে নিয়ে এত কথা বলছে এরা? ও কাটকাটা জিজ্ঞাসা করে, আয়শা ভাইয়া, আগে তো ফুপি ভয়ে সাজে খোঁজই নিতেন না। আজ হঠাৎ ফুপির পারমিশন পেয়ে গেছে বুঝি? আয়শা গভীর চোখে রোদসির দিকে তাকিয়ে বলে, ভুল বললি রোদ। আম্মু যাই বলুক না কেন, আমরা কিন্তু এখানে এলে সাজের সাথে কখনো কথা বলা বন্ধ করিনি। আমাদের ভাই বোনগুলো সম্পর্ক নিশ্চয় এত ঠুনকো নয়। যে যাই হোক, তুই ভুল বুঝলেও আমাদের কিছুই বলার নেই। সাজের কোনো ক্ষতি হোক আমরা কেউ চাইনি, এটাই সত্যি। কলেজ পটুয়া রাইসা এতক্ষণে বিজ্ঞানীদের মতো বলে, ভাইয়া, এমন না যে এভাবে হয়ে যাবে। কিছু একটা তো সিরিয়াস হয়েছে। কিন্তু আমি তো সাজের চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। এতক্ষণ চুপ করে থাকা রুহানি হঠাৎ ঠোঁট বাঁকিয়ে স্পষ্ট তাচ্ছিল্যই বলে, সিরিয়াস তো হবই। ওই মেয়েটা যেরকম, সমস্যা তো হবেই। রোদসি সঙ্গে সঙ্গে তাকায় বোনের দিকে। রুহানি, তুই আবার শুরু করেছিস না? প্লিজ ভুলে যাস না ও আমাদের সবার ছোট। রুহানির কাঁধ বাঁকায় বিরক্ত নিয়ে বলে, আমি তো যা সত্যি তাই বলছি। ওর কারণেই হঠাৎ করে সব কিছুই কেমন ওলটপালট হয়ে গেল। আয়শা হালকা হেসে ব্যঙ্গাত্মক কণ্ঠে বলে, অ্যাকচুয়ালি তোর আসলে সমস্যা সাজ না, ভাইয়ার অ্যাটেনশন চাই। ঠিক বলছি না? রুহানি বিরক্ত হয়ে তাকায়। শ্যাট আপ আয়শা। আহান শব্দ করে হেসে ফেলে, সত্যি কথা গায়ে লাগলে তাই না রুহু? রোদসি একটু থেমে ধীরে কঠোর গলায় বলে, যাই হোক, এখন সব নিয়ে
এসব নিয়ে ঝগড়া করার সময় নেই। আমি শুধু একটা জিনিস বুঝতে পারছি না, ভাইয়া যদি সাজকে পেয়েই থাকে তাহলে আমাদের কাউকে জানাচ্ছ না কেন? আয়াত কিছু একটা ভেবে নিচু গলায় বলে, হয়তো পরিস্থিতি এতটাই খারাপ যে ভাইয়া কাউকে ইনভলভ করতে চাইছে না। কথাগুলো শুনে মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে যায়। এদিকে দরজায় দাঁড়িয়ে রোহন চুপচাপ ভাই বোনেদের সব কথা শুনেছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চোখে গভীরে চাপা যন্ত্রণা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই কয়েকদিনে সাজের কোনো খোঁজ না পেয়ে ভিতরে ভেতরে ভেঙে পড়েছে সে। রোদ্রিক থাকাকালী এক প্রকার সে বাধ্য হয়েই ভাইয়ের সামনে আসেনি, কিন্তু এখন এদের সবার কথা শুনে তার মুঠো করে রাখা হাত দুটো ধীরে ধীরে আরো শক্ত হয়ে আসে। এদিকে আবার আহান ভাইকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে, আরে ভাইয়া তুমি ভিতরে এসো। সবাই আহানের কথা শুনে রোহানের দিকে তাকায়, কিন্তু আয়াত এক পলক ওকে দেখেই কেমন যেন হাঁসফাঁস করতে থাকে। কিন্তু রোহান আর ভেতরে না গিয়ে স্পষ্ট বলে, না, তোরা গল্প কর, আমার অফিসিয়ালি কিছু কাজ আছে। রোহান আর এক মুহূর্তেও দাঁড়ায়নি। এদিকে আয়শা হালকা স্বরে বলে, একটা কথা বলি, এলিজার সাথে ভাইয়ার বিয়েটা না হওয়াটাই বেটার হয়েছে। আহান সঙ্গে সঙ্গে সায় দেয়, অ্যাবসলিউটলি। ওই মেয়েটাকে আমার কখনো ভালো লাগেনি। কিন্তু রেদশিট মৃদু স্বরে বলে, আমার কি মনে হয় সব কিছু যেভাবে হয়েছে সেটা হওয়ারই ছিল। ভাইয়া আর সাজের সম্পর্কটা আর কেউ না মানলেও সত্যিটা তো আর মিথ্যে হয়ে যাবে না। ভাইয়া তো স্বীকার করেছে ভুলটা সে করেছে, তবুও কেন যে আব্বু আম্মু এত ওভার রিয়াক্ট করেছে বুঝতে পারছি না। আয়শা কিছুটা সিরিয়াস হয়ে বলে, সিরিয়াস বিষয় ভাইয়া। আর সাজ এখন কোথায়? ওরা কি একসাথে আছে নাকি সম্পূর্ণ আলাদা আছে বুঝতে পারছি না। কথাটা বলে সে থেমে যায়, কিন্তু হঠাৎ রচ্ছির ফোনে কল আসতেই ও এক পলক সবার দিকে তাকিয়ে দ্রুত ওদের সামনে থেকে সরে আসে। রদ্রিক অ্যাপার্টমেন্টের ফ্রন্ট রোড থেকে গাড়ি ঘুরে সোজা তার পেছনের দিকে এসে গাড়ি নিয়ে থেমে যায়। গাড়ি থেকে নেমেই তাতে হেলান দিয়ে টান টান দাঁড়িয়ে পড়ে ঠিক সাজের চারতলায় যে রুমে থাকে। সেদিকে দৃষ্টি রেখে সিগারেট ধরিয়ে তাকিয়ে থাকে। রাহুল এসে নিজেও একটা সিগারেট ধরিয়ে জিজ্ঞেস করে, ওখানে যেহেতু থাকতে পারিসনি, এখানে থেকে সারা রাত মশার কামড় খেয়ে লাভ কি? তার থেকে বরং বাসায় চল, কাল দেখা করিস। রদ্রিক সিগারেট অধরে রেখে রাহুলকে কোনো কথার উত্তর না দিয়েই ধোঁয়া উড়িয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলে, ওই হিমাদ্রির সাহস দেখেছিস? সাদের প্রতি কতটা অধিকার দেখাচ্ছিল। এতটা সাহস কি করে পেল? আমারই সামনে অপমান। বউ বাচ্চার দায়িত্ব অন্য কেউ পালন করছে। কি অদ্ভুত! অথচ আমি যেন ওদের লাইফের কোনো এক্সকিউজ করিনি। সায়র ততক্ষণে যেন কথা শেষ করে এসেই ওদের পাশে দাঁড়ায়। শুনতে পেয়ে বলে, আরে তুই একটু বেশি ভাবছিস। ওরা ওরা ওকে বোনের মতোই ভাবে, দেখিসনি? রদ্রিক অমনি তেড়ে এসেই রাহুলকে পিঠে ইচ্ছে মতো কয়েকটা কিল ঘুষি দিতে থাকে, যেন এতক্ষণ ধরে চেপে রাখা রাগ সব ওর উপরেই উগরে দিচ্ছে। ওকে গাড়ির বোনেটের সাথে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, শালা, তোর মতো বন্ধু থাকতে শত্রুর প্রয়োজন কি? আমি তখন বললাম, আমার বউ অসুস্থ, তার টেক কেয়ারের জন্য আমি আছি, কিন্তু তুই কেন ওই মহিলাকে সব জানাতে গিয়েছিস? আজ সব কিছুই শুধু তোর জন্য হয়েছে।
ও মার খেতে খেতেই জোরে বলে, আরে যার জন্য করলাম চুরি সেই বলে কিনা চোর। তুই ভুলে যাচ্ছিস তুই যাকে বউ মানিস সে তোকে বর্তমানে স্বামী বলে মানে না। ইনফ্যাক্ট ও তো এই মুহূর্তে তোকে ভরসা করে না, ভয় পায়। ওর জ্ঞান ফেরার পরই ওদের দেখতে না পেয়ে ও যদি শুধুমাত্র তোকেই দেখতে পেত তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি ও ভুল বুঝতো। আর তাছাড়া ভুলে যাস না, ওরাই কিন্তু বিপদে শ্বাসকে হেল্প করেছে, আশ্রয় দিয়েছে। সেই ক্ষেত্রে ওদের পুরো রাইটস আছে মেয়েটার সম্পর্কে জানার। মুহূর্তেই রদ্রিকের হাত নরম হয়ে আসে। ও ভেবে দেখে শায়েরের প্রতিটা কথার যুক্তি আছে। এদিকে রাহুল এসে রদ্রিককে ছাড়তে চায়। আরে থাম ইয়ার, আমাদের খেলার বয়স অনেক আগেই পেরিয়ে গেছে। আর কয়েকদিন পর তো তোর ছেলেকে নিয়ে খেলবো, ওকে ছেড়ে দে ভাই। সায়র হতভম্ব হয়ে যায় বন্ধুর আচরণে। একজন তোকে জানে জানে মেরেছে তো আর একজন দিনরাত স্বপ্ন দেখেছে কবে জুনিয়রের সাথে খেলবে। ও গ্রীবা বাঁকিয়ে তিরস্কার করে বলে, তুই কিভাবে জানিস ওর ছেলে হবে? মেয়েও তো হতে পারে। রাহুল বেশ ভাবুক হয়ে বলে, না আমার মন বলেছে রদ্রিকের ছেলে হবে। রদ্রিক ক্ষিপ্ত হয়ে রাহুলকে বলে, ইডিয়েট, আমার বইয়ের হবে, আমার না। তারপর সায়রকে ছেড়ে দিয়ে অস্থির হয়ে গাড়ির উকির উপর ডিকির উপর উঠে বসে। সায়র হঠাৎ ধীরে কণ্ঠে রদ্রিককে জিজ্ঞেস করে, আচ্ছা আমি ভাবছিলাম সাত যদি সত্যি তোর কাছে ফিরে আসে তাহলে কি তুই বাড়ি ফিরে যাবি? রদ্রিক এক পলক ওদের দিকে তাকায়, তারপর দৃষ্টি গিয়ে থামে সেই জানালার দিকে। কিছুক্ষণ নীরব থেকে বলে, প্রথমে ভেবেছিলাম বাড়ি ফিরবো না, ওকে নিয়ে একেবারে দেশ ছেড়ে চলে যাব, নো ডাউট। কিন্তু এখন মনে হচ্ছে ওখানে একবার যেতেই হবে, না হলে আমার সম্পর্কে ওর মনে যে ভ্রান্ত ধারণাগুলো তৈরি হয়েছে সেগুলো এত সহজেই মিটবে না। ওই বাড়িতে সব প্রশ্নের উত্তর আছে। আমি জানি আমার নিজেও অনেক বোঝাপড়া বাকি আছে। আর এভাবে পরিচয় লুকিয়ে ওকে কেন রাখবো? আমি চাই সবাই আমাদের সত্যিটা জানুক। রাহুল কিছুটা চিহ্নিত গলায় বলে, কিন্তু ওখানে তো ওর সেফটির প্রশ্ন আছে। আন্টি যদি তোর কথায় গুরুত্ব না দিয়ে আবার মেয়েটার সঙ্গে বাড়াবাড়ি কিছু করে? ওর ওর ভয়টায় কিন্তু এতটাই রদ্রিকের কণ্ঠ মুহূর্তে কঠোর হয়ে ওঠে। আমি কিছুই হতে দেব না। আমি থাকতে এক সেকেন্ডের জন্যও ওকে ক্ষতি কেউ করতে পারবে না। আমি তো আছি। আই অ্যাম নট দ্যাট ফুলিশ। মমকে মানিয়ে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমার। কিন্তু আমার মন বলেছে নিজের নাতি নাতির মুখ দেখলে ঠিক মেনে নেবে। আর না মানলে আমি আমার ফ্যামিলি নিয়ে আলাদা থাকবো, কোনো সমস্যা নেই। আগে সাজের আমার কাছে আসার বেশি জরুরি। স্পষ্ট বুঝতে পারছি ওর শরীরের কন্ডিশন ভালো নেই। সায়ের এতক্ষণে নীরবে তাকিয়েছিল, এবার ধীরে বলে, আমার মনে হয় সেকেন্ড অপশনটাই বেটার, আলাদা থাকা। রদ্রিক আর একটা সিগারেট ধরিয়ে তাকিয়ে থাকে সাজের রুমের জানালার দিকে। কড়া কণ্ঠে ওদের বলে, তোরা এখন বাসায় যা, আমি ঠিক টাইমে চলে আসব। আই ওয়ান্ট টু বি অ্যালোন ফর ফর আর ওয়াইল প্লিজ। সায়র তবুও বলে, বাসায় চল, যে কোনো মুহূর্তেই বৃষ্টি হবে। কিন্তু কিছুতেই কাজ হয় না, অজ্ঞত। ওকে রেখেই ওদের দুজনকে চলে যেতে বাধ্য হয়। এদিকে সাজ অনেকক্ষণ চুপচাপ শুয়ে আছে নিজের রুমে। সারাক্ষণ সন্ধ্যায় ঘুমিয়ে থাকার পর এখন তার চোখে আর ঘুমের লোষ মাত্র নেই। মাথার ভেতরে রদ্রিকের ঘিরে একরাশ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সত্যি কি চায় লোকটা?
বাইরে প্রবল বাতাস বইছে কাচের জানালায় এসে বারবার আছড়ে পড়ছে তার ঝাপটা। মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই বৃষ্টি নেমে আসবে। সে ধীরে উঠে লাইট জ্বালায়, ওর পা বাড়ায় জানালার দিকে বন্ধ করতে। গ্লাসের হাত দিয়ে টান দিতে হঠাৎ চোখ পড়ে নিচে। মাঠের দিকে গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রদ্রিক। বুক বুকে দুহাত গুজে সোজা তাকিয়ে আছে তার জানালার দিকে। বাতাসে উঠছে তার ব্ল্যাক শার্ট, এলোমেলো হয়ে আছে চুল। সাজের বুক ধপ করে ওঠে, ফিসফিস করে বলে, আশ্চর্য, এখানে এভাবে দাঁড়িয়ে থাকার মানে কি? এসব করে কি প্রমাণ করতে চাইছে? একবার বিশ্বাস ভেঙে গেলে সেটা আবার ফিরে পাওয়া কি এতই সহজ? যেখানে বিয়ের মতো পবিত্র বন্ধ বন্ধনটাকে অস্বীকার করলো, সেখানে এত সহজে ক্ষমা চাইলে কি ক্ষমা পাওয়া যায়? সে জানালা ছেড়ে তাকিয়ে থাকে তার বিপরীতের দিকে থেকে নীরব। দুজনের মাঝে শুধু নীরব চাহনি আদান প্রদান হয়। হঠাৎ বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়, ধীরে ধীরে যা বাড়তে থাকে। তবুও রদ্রিক দাঁড়িয়ে থাকে এক দৃষ্টিতে এদিকে তাকিয়ে। সাজের বুক ভরা হয়ে আসে, তবুও নিজেকে শক্ত করে বোঝায়, আমি মানুষ, তাই খারাপ লাগছে। ওদের মতো স্বার্থপর তো নয়, কিন্তু তাই বলে নিজের দুর্বলতা কাউকে দেখাবো না কখনোই। আর একবারও না তাকিয়ে সে কঠোর ভঙ্গিতে গ্লাসটা টেনে বন্ধ করে দেয়, পর্দা টেনে দেয়। ধীরে ধীরে বেডে এসে বসে পড়ে। অজান্তেই অক্ষিযুগল বেয়ে জল গড়িয়ে পড়ে। সে চাইলেও আর সেই অশ্রু থামাতে পারে না, ফুঁপিয়ে কেঁদে ওঠে। উদরের উপর হাত রেখে অপরাধ বোধে বলে, সরি সোনা, আমি চাইলেও তাকে ক্ষমা করতে পারছি না। আমি নিরুপায়, তার বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই। এদিকে রদ্রিক এখনো তাকিয়ে আছে সেই বন্ধ জানালার দিকে, শুধু আরও একবার সাজকে দেখার আশায়। বৃষ্টি ফোঁটা তার গায়ে পড়ছে, তবুও সে নড়ছে না, নিজের সাথে নিজেই বিড়বিড় করছে। এরকম তিক্ত হাসি নিয়ে বলে, ভুল করেছি, স্বীকার তো করেছি প্রতি মুহূর্তে, তবুও কেন এত দূরে থাকছিস? তুই ভুল বলছিস সাজ, আমি কখনোই আমাদের বিয়ে অস্বীকার করিনি, বরং তুই এতটা ভালোবাসার পরেও আমাদের সম্পর্ক কেন অস্বীকার করেছিস? কারণ কি? প্রতিটা কারণ আমি জানতে চাই। সত্যি কি আমি তোর জন্য এতটাই অযোগ্য ছিলাম যে আমার থেকেও রোহান মেজো আব্বুর কাছে এত বেস্ট চয়েস হয়ে গিয়েছিল? ওই সময়টা আমি নিজেকে যে কিভাবে সামলেছিলাম কেউ জানে না, কেউ পাশে ছিল না আমার। অথচ আজ সব কিছুর জন্য আমি অপরাধী হয়ে গেলাম। বন্ধু, নেক্সট পার্ট আরও ভালো হবে, কিন্তু তার আগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। গল্প 16 বছর বয়সী সাজের মাতৃত্ব, পর্ব 14 চলবে।